নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আচ্ছা, এই যে চারখানা বিধানসভার যে উপনির্বাচন 10ই জুলাই আসছে, সেটা কি তৃণমূলের কাছে স্বস্তিদায়ক না অস্বস্তিদায়ক? আমার কাছে যদি আপনি এক কথায় শোনেন, যথেষ্ট অস্বস্তির কারণটা কেন বলছি? কারণ তৃণমূল কংগ্রেস, আপনি যদি দেখেন, লোকসভার নিরিখে 42টা আসনের মধ্যে 29টা আসন পেয়ে বিপুলভাবে জয়ের স্বাদ পেয়েছে। এই অবস্থায় যে 4টে বিধানসভার উপনির্বাচন, সেটা নিয়ে তৃণমূলের কিন্তু অস্বস্তি বহু অংশে আর কি বেড়েছে। তৃণমূল অন্দরের যে খবর, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব একটা খুশি নন যে এত তাড়াতাড়ি একটা লোকসভার ভোট শেষ হয়ে যাওয়ার পর আবার একটা কেন 4টে বিধানসভার ভোট সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়া হলো। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে লোকসভা ভোটেও অনেক প্রার্থী আছেন যারা বিধায়ক ছিলেন, তারা এবার জিতেছেন, ফলে সেই আসনগুলো খালি হয়ে গেছে। কিন্তু বেছে বেছে এই 4টে যেগুলো বিধানসভারই আসন ছিল, সেগুলোতে হঠাৎ করে ঘোষণা করে দেওয়ায় সেটা কিন্তু তৃণমূলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চলুন কেন আমরা বিশ্লেষণ করি। যে 4টে আসনে উপনির্বাচন হচ্ছে, সেই 4টে আসন হচ্ছে মানিকতলা, সেই রানাঘাট, বাগদা এবং রায়গঞ্জ। এবার প্রথমে আসি মানিকতলায়। দেখুন, সেই অর্থে এবার যদি আমরা উত্তর কলকাতার ভোটের নিরিখে ধরি, মানিকতলা কেন্দ্র কিন্তু আর কি তৃণমূলের কাছে ততটা অস্বস্তির কারণ নয়। কারণ মানিকতলায় তাদের নিজস্ব আর কি ঘাঁটি আছে, তৃণমূলের সংগঠন ভালো। যদিও সাধন পাণ্ডে স্ত্রীকে নিয়ে প্রার্থী করা নিয়ে একটা টানাপোড়েন আছে, সেখানে অন্য গোষ্ঠী যে বাধা দিতে চেয়েছিল শ্রেয়া পাণ্ডেকে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আর কি যাতে গোলমাল যাতে না হয় বা না ছড়ায়, শ্রেয়া পাণ্ডেকে নিয়ে দলের এক অংশের অসন্তোষ আছে বলে সুপ্তি পাণ্ডেকে ক্যান্ডিডেট করেছেন। কিন্তু তা সত্ত্বেও অনেকেই ওখানে অ্যাসপিরেন্ট ছিলেন। এবং উল্টো দিকে আছেন কল্যাণ চৌবে। ওখানে আর কি মানিকতলায় অনেক অবাঙালি ভোটার আছে, কিন্তু কল্যাণ চৌবে আবার তার চৌবের পাশাপাশি বাঙালি মায়ের টাইটেলটা এবার নিয়ে এসছেন ভট্টাচার্য বলে। হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাও কিছুটা স্বস্তিদায়ক জায়গায়, যেহেতু কলকাতা তাদের চেনা পরিচিত আসন, সেই জায়গায় কিছুটা স্বস্তিতে আছেন। এবং কল্যাণ চৌবের বিরুদ্ধে একটা অভিযোগ যেটা সবথেকে বড়, সেখানে হচ্ছে যে কল্যাণ চৌবের জন্যই কিন্তু ওই আসনে মামলা করেছিলেন বলেই কিন্তু ওই আসনে এতদিন ধরে ভোট হয়নি। এটাই কিন্তু কল্যাণ চৌবের বিরুদ্ধে অন্যতম আর কি বড় ইস্যু, বা অন্যতম তৃণমূলের অন্যতম বড় সমালোচনার জায়গা। কারণ এতদিন ধরে একটা বিধায়ক না থাকা মানে পুরো উন্নয়নের কাজ আটকে যায়। সেখানে কল্যাণের মামলা তুলে নিয়েছেন, তারপরে আবার হচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যদি আপনি দেখেন আর কি পুঙ্খানুপুঙ্খ বিচার করেন, তাহলে কিন্তু ওখানে দেখবেন তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত অ্যাডভান্টেজ। কিন্তু অন্য যেই 3টে জায়গায়, বিশেষ করে আসুন রানাঘাট এবং বাগদা। রানাঘাটে আমরা দেখলাম যে তাদের জগন্নাথ সরকার বিশাল ভোটের ব্যবধানে মুকুটমণি অধিকারীকে হারিয়ে দিয়েছেন, প্রায় 1,86,000, সবথেকে বড় ব্যবধান। সেখানে দাঁড়িয়েই আবার কিন্তু রানাঘাটে ভোট, এবং সেই প্রার্থী কিন্তু মুকুটমণি অধিকারী, যিনি 1 মাস আগে লোকসভার ভোটে প্রায় বলা যেতে পারে পর্যদুস্ত হয়েছেন। তাকে কি বিধানসভায় আবার সেখানকার রানাঘাটের যারা বাসিন্দারা আছেন তারা মেনে নেবেন? এবং সবথেকে বড় কথা হচ্ছে ওখানে মতুয়া ভোট আর কি ওপর যে বিজেপির প্রভাব প্রশ্নাতীত, সেটা পরিষ্কার। ফলে বিজেপির অন্দরে একটা সমস্যা আছে যে বাইরের ক্যান্ডিডেটকে কেন করা হয়েছে বা না করা হয়েছে, এই নিয়ে একটা টানাপোড়েন আছে। কিন্তু জেনারেলি যেটা বোঝা যাচ্ছে যে মতুয়া ভোটের ওপর প্রশ্নাতীত প্রভাব আছে বিজেপি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার যেখানে মুকুটমণি হেরেছেন 1 মাস আগে, সেখানে একটা হিরো ক্যান্ডিডেট, দলবদ্ধ ক্যান্ডিডেট। কারণ মুকুটমণি এসেছিল ঠিক লোকসভা ভোটের আগে, তৃণমূল থেকে বিজেপি এলো, বিজেপিতে এসে লোকসভার টিকিট নিয়ে দাঁড়িয়ে গেল, এবং সেখানে মানুষ যে তার দলবদলকে ভালোভাবে দেখেনি সেটা তো পরিষ্কার। আবার তাকেই বিধানসভায় প্রার্থী করা হলো, ফলে সেখানে কিন্তু অ্যাডভান্টেজ এখনও পর্যন্ত বিজেপি। আবার একইভাবে আসন হচ্ছে বাগদা। এই আসনও মতুয়া অধ্যুষিত, এবং সেখানেও 2 দিন আগে আমরা এটা বনগাঁ বিধানসভা লোকসভার মধ্যে, সেখানে 2 দিন আগে কিন্তু জিতেছেন হচ্ছে
বিজেপির সুব্রত শান্তনু ঠাকুর তিনিই জিতেছেন। এবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা চেষ্টা করেছেন এবং তাকে কিন্তু গতবারের এখানে মমতা বলা ঠাকুরের মেয়েকে এখানে প্রার্থী করেছেন তৃণমূল। কিন্তু ওখানেও আমরা দেখেছি যেখানেও কিন্তু মতুয়া ভোট, সেখানে কিন্তু এখানেও গত লোকসভাতেও গিয়েছে হচ্ছে বিজেপির দিকে, এবং সেখানে নতুন জেনারেশনের একটা নতুন প্রজন্মের মেয়েকে করেছেন। এবং আবারও বলছি, উল্টো দিকে কিন্তু বিজেপিতে অনেক গোলমাল আছে প্রার্থী নিয়ে, যেটা অলরেডি বিক্ষোভ শুরু হয়েছে। একজন নির্দল হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন, বলা হচ্ছে কয়েক লক্ষ টাকায় সিট বিক্রি করা হয়েছে। কিন্তু জেনারেলি যখন একবার এই গোলমালগুলো খুব একবার ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেলে বা সিম্বল ডিস্ট্রিবিউট হয়ে গেলে, জানি না কত দূর বেঁচে আর কি বাঁচিয়ে রাখা সম্ভব বা তাদের দিকে কতজন যাবেন। ফলে গোলমাল যদি বিজেপির মাত্রা অতিরিক্তভাবে ছাড়িয়ে না যায়, তাহলে এই কেন্দ্রেও কিন্তু অ্যাডভান্টেজ থাকবে হচ্ছে বিজেপি এখনও পর্যন্ত যা অবস্থা। কারণ মতুয়া ভোটে সিংহভাগ ওই কেন্দ্রেও আমরা দেখেছি। এবার মতুয়া ভোট রানাঘাট এবং বাগদায় কিন্তু বিজেপির দিকেই গেছে। এবার আসা যাক রায়গঞ্জেও একই ছবি। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আবার সেই কৃষ্ণ কল্যাণীকে, যে কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটে পরাজিত হয়েছেন, সেই কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করা হয়েছে। আবার বিধানসভার ভোটও কৃষ্ণ কল্যাণী, আমরা জানি যে দলবদল করেছিলেন, তৃণমূল থেকে জিতেছিলেন বিজেপির হয়ে বিধানসভায়। তারপরে তিনি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস আর কি না বললেও, স্পিকার যদিও স্বীকার করেননি, কিন্তু তিনি দলবদল করেন। তিনি পরবর্তীকালে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। তারপরে আবার লোকসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং রায়গঞ্জ আসন থেকেই তিনি বিজেপির টিকিটে বিধানসভায় জিতেছিলেন সেই সময়, এবং সেখানে তার জয়ের ব্যবধান ছিল প্রায় 20,000 ভোট। এবার তিনি কি করবেন? কারণ তিনি তো আবারও বললাম যে দলবদলু ক্যান্ডিডেটদের এবার আমরা যদি দেখেছি যে যারা দল বদল করেছেন, শ্রীকান্ত কল্যাণী হোক, মুকুটমণি অধিকারী হোক, অর্জুন সিং হোক, তাদের কিন্তু জনগণ ভালোভাবে দেয়নি, তাদের কিন্তু রিফিউজ করেছে। ফলে একই যে আবারও শ্রীকান্ত কল্যাণী, যেখানে উনি যদি তৃণমূল কংগ্রেসের আবারও লড়বেন, সেখানে মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে তো একটা বিরূপ প্রতিক্রিয়া ইতিমধ্যেই আছে। তো শ্রীকান্ত কল্যাণীকে কি আবার লোকে সেই অর্থে মেনে নেবে? আই হ্যাভ মাই ডাউট। এবার আমি যেটা বলছিলাম যে একটা বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, এবং সেটা অলরেডি তৃণমূল কংগ্রেস বারবার করে যেটা বলেছেন, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এবার তৃণমূল কংগ্রেস, উপনির্বাচনের ফল যদি তৃণমূল কংগ্রেসের অনুকূলে যায়, তাহলে সেই অর্থে তৃণমূল কংগ্রেসের প্রচারের হাওয়া বিশাল কিছু আর বাড়ার মতো জায়গায় নেই। কারণ অলরেডি তৃণমূল কংগ্রেস তো বিশাল জয় পেয়েই আছে। ফলে বিশাল কোনো জায়গায় যে চলে যাবে সেরকম কোনো বিষয় নয়। কিন্তু এটার তৃণমূল কংগ্রেস যদি ধরা যাক 2 বা 3টে আসনে হেরে যায়, তাহলে কিন্তু এটা আর কি বিজেপি লোকসভা ভোটে হেরে যাওয়ার পর বিজেপি কর্মীদের মধ্যে যে মনোবলে আঘাত, বিজেপি নেতাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বেরিয়ে আসছে, যেখানে তৃণমূল বলছে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এই 3টে আসন বা 2টো আসনেও বিজেপি যদি জিতে আসে, যদি 3-1 হয়ে যায় বা 2-2 হয়ে যায়, তাহলেও কিন্তু বিজেপির কর্মীরা মনোবল অনেক চাঙ্গা হবে। এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের যে প্রচারের অস্ত্র, যে প্রচার তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, যে এ রাজ্যে তাদের চ্যালেঞ্জ আর কেউ নেই, মানুষ তৃণমূলের উন্নয়নের পাশে দাঁড়িয়েছে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়াবে। কারণ এটা কিন্তু বিধানসভার উপনির্বাচন, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাজের ওপর ভোট হবে, এখানে কিন্তু রাজ্য সরকারের কাজের ওপর ভোট হবে, এখানে কিন্তু অত বিজেপির বিরোধিতা নেই। এবং যদিও আমরা আগের উপনির্বাচনগুলো দেখেছি জেনারেলি শাসক দলের পক্ষেই থাকে, এবং যেটা আপনাদের মনে আছে হয়তো যে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয়ের পর যখন আসানসোলের উপনির্বাচন হলো, বিশাল ভোটে 3 লাখের উপর ব্যবধানে নিজেদের জেতা সিট হারিয়েছিল বিজেপি। এখানেও ঠিক উল্টো, লোকসভা ভোটে 29টা আসনের পর যদি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রশ্নচিহ্ন আর কি আসন কিছুটাও কমে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বহুগুণ বেড়ে যাবে। যে জয়ের ধারাটাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল, যে জয়টাকে তারা বলতে শুরু করেছিল, যেটা মোদির বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বাংলা আছে, সেখানে দাঁড়িয়ে এই যে আসনগুলোর কথা বলছি, সেই আসনগুলো কিন্তু বিজেপির গড়, মতুয়া ভোট হচ্ছে বিজেপির গড় অন্যতম। এবং রায়গঞ্জেও এবার দেখা গেল যে ভোটের মেরুকরণে বিজেপিই জিতেছে।
এবং সেখানে আরেকটাও দেখার যে যেটা বললাম, সেখানে মানিকতলায় সেখানে কি তৃণমূল জয়ের ব্যবধান আগের থেকে কমে না বাড়ে, সেটাও কারণ ইতিমধ্যেই যেটা তাপস রায় দাঁড়ানোর ফলে সে বিজেপির একজন মুখ যে কলকাতায় বিজেপি খুঁজে পেয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু 144টা ওয়ার্ডের মধ্যে 45টা ওয়ার্ডে এগিয়ে আছে কলকাতা পুরসভাতেও। তো সেখানেও দাঁড়িয়েও বিজেপি কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আছে, এরকম নয় যে উড়ে যাবে বা কিছু। ফলে এই ভোটে কিন্তু বিজেপি, আবার উল্টো দিকে যদি দেখি, বিজেপি যদি ফল খারাপ হয় তাহলে তো বিজেপির অন্তর্দ্বন্দ্ব তো এমনিই বেড়ে আছে, সেই জায়গায় কিছুটা বাড়বে। কারণ বিজেপির সভাপতি হয়তো জাতীয় সভাপতি চেঞ্জ হওয়ার পর জুলাই মাসে ভোট, জুলাই আগস্টে বিজেপির সভাপতি এমনিই পাল্টে যাবে। ফলে বিজেপির যত না হারলে ক্ষতি হবে, হারলে কিন্তু তৃণমূলের ক্ষতি অনেক বেশি। কারণ বিজেপি আর জুলাইয়ের 10 তারিখ ভোট, তখনও বিজেপির রাজ্য সভাপতি ঠিক হবে না, জুলাই আগস্ট লাগবেই, জুলাইয়ের লাস্ট বা আগস্টের। ফলে এমনিই সুকান্ত মজুমদারের যাওয়ার ফলে তার আর কী হবে, সে তো কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছে। বিজেপির অন্তর্দ্বন্দ্ব তো এমনিই আছে, আপাতত সেটা চলতেই থাকবে। কিন্তু সেখানে যদি বিজেপি জিতে যায় তাহলে কিন্তু বিজেপিও একটা ঘুরে দাঁড়ানোর জায়গা পাবে, বা প্রচারের দিক থেকে বিজেপি কিন্তু আবার একটা ভালো জায়গায় আসবে। দেখো না, মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা 39% ভোট পেয়েছি, সেটা হয়তো সাময়িক, লোকে আমাদের দিকে আছে। ফলে চলুন আমরাও খেয়াল রাখি যে 10 তারিখ 10ই জুলাই কোন দিকে ভোট যায়, তৃণমূলের অস্বস্তি বাড়ে না কমে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।